আচ্ছা, অবশ্য ফ্যান ট্যান সব অফ করে দিচ্ছি যাতে তোমাদের কথা শোনা যায় আমার হিসাব। তো আমাদের আজকে দিয়ে ক্লাস কয়টা হলো জাকির? স্যার আগে স্যার 3টা হয়েছে মনে হয় স্যার, আজকে আচ্ছা, সহ 4টা হবে। তো 2 দিনের আমাদের অ্যাটেন্ডেন্স গুলো ঠিকঠাক করা আছে, আর একদিনের অ্যাটেন্ডেন্সটা। স্যার ওইটা স্যার স্ক্রিনশট আমার কাছে আছে স্যার, ওইটা আমি আচ্ছা, তুমি এটা একটু বুঝিয়ে আমাকে একটু দিয়ে দিও, কারণ এটা ভুলে গেলে আর খুঁজে পাবো না। আচ্ছা স্যার। এই আর কি। হ্যাঁ। আম, তো আজকে আমরা আর বেশ খানিক আগে ফেলছি আমরা 3 দিনের ক্লাসে, আর খানিক ক্লাস বাকি আছে যেটুকু। আমার মনে হয় আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। So, আচ্ছা, তুমি ফর্ম দিয়ে দিচ্ছি, ইউ আর স্মার্ট। আমরা মনে হয় শুরু করে দিই, যারা আসতে লেট করতেছে ওরা আসতে থাক। ওদের জন্য অপেক্ষা করতে থাকলে আমাদের আবার সময় বেশি লেগে যাবে। তো তোমরা তো স্ক্রিন দেখতে পাও না? জি স্যার। আচ্ছা, মূলত এটা একটা বইয়ের ফরম্যাট থেকে পড়ানো। আমরা যেটা লসের কথাবার্তা বলছিলাম, 2 ধরনের লস, একটা মানে ফ্রিকশনাল যেটাকে আমরা মেজর লস বলি, আর একটা লস হচ্ছে মাইনর লস, পাইপের ভিতর দিয়ে যে লস হয় সেটা। তো তার আবার 2 ধরনের ফ্লোর ক্ষেত্রে আমরা বের করার চেষ্টা করছি। এক আমরা বের করলাম টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে। এই 2টা ফ্লোর ক্ষেত্রেই আমরা বের করে দেখার চেষ্টা করলাম হেড লস কেমন হয়। সেই সাথে এই ইকুয়েশন ডিরাইভ করতে গিয়ে আমরা আবার ভ্যালোসিটিও বের করে ফেলতে পারবো একটা সেন্টারের, কি বলে, এই ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে এবং টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে। ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমরা অনেক ইকুয়েশন ড্রাইভ করার চেষ্টা করছি, যেখানে আমরা সেন্টার লাইনের ভ্যালোসিটি কত সেটা বের করতে পারি, এক্স দূরত্বে একটা পাইপের কোন জায়গায় কত ভ্যালোসিটি, সেখান থেকে আমরা আবার ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশনটাও বের করতে পারি, যে একেবারে সারফেসে কতটুকু, তার নিচে কতটুকু, তারপর সেন্টার লাইনে কত, এভাবে নিচে পর্যন্ত একবারে এন পর্যন্ত আমরা বের করে ফেলতে পারি ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা কথা বলছিলাম মোটি ডায়াগ্রামের কথা। মোটামুটি এগুলা শেষ করে ফেলছি। এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম যে what is the general method of determining a friction factor in Darcy-Weis's back equation formula. তো সেই সব আলাপ আমরা করার চেষ্টা করলাম। দেন মোটি ডায়াগ্রামের পরেও মনে হয় অ্যাডভান্স করে ফেলছিলাম আমরা। ইম্পর্টেন্ট টার্মস নিয়ে কথা বলতেছিলাম আমরা। এখানে রিলেটিভ রাফনেস বলতে কি বোঝায় সেটা বলার চেষ্টা করছি। প্রোটিউবারেন্সেস কি সেটা বলার চেষ্টা করছিলাম, যে একটা পাইপের মধ্যে যখন ক্রাস্ট ফর্ম করে, হাত দিলে দেখবা যে হাতে বাঁধছে কিছু একটা, মানে ভিতরে আয়রন জমে কিংবা অন্য কিছু জমে যে ক্রাস্টের মতো ফর্ম করে, সেইটা যে হাইট অফ প্রোটিউবারেন্স সেটাকেই বলতেছে, যে ওই উঁচু উঁচু হয়ে থাকে তাকে প্রোটিউবারেন্সেস বলে। তো সেইটার হাইট অন দ্য পাইপ সারফেস টু দ্য ডায়ামিটার অফ দ্য পাইপের ডায়ামিটার, আর ওইগুলার যে হাইট সেটার এভারেজ, এই দুটোর রেশিও করলে যা পাওয়া যায়। এইসব কথা সবই বলে ফেলেছি মনে হয়। এন্ড হাইড্রোলিক রেডিয়াস কি সেটাও বলার চেষ্টা করছিলাম। দেন ফুলি ডেভেলপ পাইপ কখন হবে সেটা আমরা বলেছি। এরপরে এনার্জি হেড ইন পাইপলাইন, পাইপ ফ্লো, সেটা কি তোমাদের কন্টিনিউটি ইকুয়েশন যখন ফান্ডামেন্টালস অফ হাইড্রোডাইনামিক্স, না প্রথম ফান্ডামেন্টাল যে চ্যাপ্টার ছিল সেখানে কি এগুলো পড়িয়েছে? পড়ানোর কথা তো না কন্টিনিউটি ইকুয়েশনের ওইখানে? জি স্যার, পড়ানো হয়েছে স্যার। এনার্জি হেড এন্ড হেড লস ইন পাইপ ফ্লোস, এটা জাস্ট পাইপের ক্ষেত্রে বোঝাচ্ছে। আর ওইটা হয়তো জেনারেল ইকুয়েশন ডিরাইভ করার জন্য তোমাদের পড়িয়েছিল ম্যাডাম। তো এখানে তো সবই তোমাদের সাথে পরিচিত, যে
এনার্জি হেড কি কি থাকে মূলত যে ফর্মে একটা হচ্ছে পটেনশিয়াল হেড আর একটা হচ্ছে তোমার যদি বলো যে কাইনেটিক হেড, যার গতির জন্য যে হেডটা থাকে সেই দুইটা হেড। ভেলোসিটি হেড তুমি বলো যেটা, তার মানে পটেনশিয়াল হেড এর মধ্যে আবার কি আছে, পটেনশিয়াল মানে তো বুঝো ছোটবেলা তো যে ফিজিক্সে পড়েছো যে পটেনশিয়াল কি জিনিস, যে এক জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে তার মধ্যে যে বিভব শক্তিটা হয় সেটা বলে পটেনশিয়াল হেড, পটেনশিয়াল এনার্জি। তাকে তুমি যদি হেডে কনভার্ট করো তাহলে সেটাকে বলতে পারো পটেনশিয়াল হেড। তো সেই হেডের মধ্যে তো ধরন থাকতে পারে না পটেনশিয়াল হেডের মধ্যে, মানে কোন কোন পার্ট আছে। একটা আমরা একটা একেবারে আরবিট্রারি লাইন একটা ডেটাম কল্পনা করে নিলাম, সেই ডেটাম থেকে তুমি পাইপের সেন্টার লাইন পর্যন্ত যদি যাও তাহলে এর একটা উচ্চতা পাওয়া, সেটা তার একটা হেড। আবার তার মধ্যে একটা প্রেসার হেড আছে, প্রেসার হেড সেটা পি বাই গামা দিয়ে বলো আর যেভাবে বলো, সেটা প্রেসার তার মধ্যে যা আছে সেটা। আর আরেকটা আছে তার মধ্যে ভেলোসিটি হেড। তার মধ্যে তিনটা হেড আছে, ওয়াটারের প্রেসারের জন্য যে হেডটা এর মধ্যে আছে সেটা, একটা হচ্ছে তোমার সেই পটেনশিয়াল হেড বলো, আর তোমার এলিভেশন বলো, এলিভেশন হেড সেটা এলিভেশনের জন্য একটা। তারপরে তোমার প্রেসারের জন্য খানিক পার্ট এই পর্যন্ত। কারণ এই পাইপ যদি তুমি একটা পাইপ দেখো, পাইপ যে আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে একটু বলার চেষ্টা করি, সেটা যে তোমরা যখন ইকুয়েশন ডিরাইভ করো তখন হয়তো পাইপের ছবি দেখছো যে এরকম একটু অ্যাঙ্গেল করে দেওয়া, তাই না? আবার তোমরা যদি মনেই করো না যে খালি পাইপ এরকম অ্যাঙ্গেল করাই থাকে, পাইপ সোজাও থাকে, পাইপ যে কোনো অ্যাঙ্গেলেও থাকে, তো ছবি যখন আঁকো তখন সোজা করে আঁকলেও যে খুব বেশি প্রবলেম এরকম না, সেটা বাঁকা করে আঁকলেও আঁকতে পারো যে সার্টেন অ্যাঙ্গেল, অথবা সোজা করে আঁকলা। কারণ পাইপে অনেক সময় আমি যখন দেখি বা তোমাদের পাস্টও যদি চিন্তা করি, তো ওরাও সব হয়তো ধরেই নিছে যে পাইপ মানে এরকম এই করে আঁকতে হবে, অথবা এইটা মানেই পাইপ ফ্লো আর অন্য কিছু পাইপ ফ্লো না। তো ওইভাবেও আঁকার পরে তুমি সেখানে অনেক সময় ভাইবা বোর্ডে হয়তো তোমাদের জিজ্ঞেস করতে পারে যে তুমি এনার্জি হেড কি কি আছে সেগুলো একটু ড্র করে দাও, অথবা কোনটা কিরকম। তো এখানে আসলে পাইপের মধ্যে যদি তুমি পাইপটা একটা আন্ডার প্রেসারে ফ্লো হচ্ছে, ফুল ফ্লো, তার মানে এর মধ্যে অ্যাটমসফিয়ার নেই। এর মধ্যে যদি তুমি এই যে টিউব গুলা লাগিয়ে দেয়, তো এই যে টিউবের মতো যে লাগিয়ে দিল, এটাই ধরো তুমি যে ছোটবেলায় পড়ছে যেটা পিজোমিটার, সেটাকেই তুমি পিজোমিটার বলতে পারো। তো সেই পিজোমিটারের গায়ে কি হবে, এখানে যদি তুমি ছিদ্র করে দাও, একটা এর মধ্যে যে একটা প্রেসারে ফ্লো হচ্ছিল, তো সেটার একটা প্রেসারে এটা খানিক দূর উপরে উঠে যাবে। বুঝতে পারছো? এর গায়ে যদি পিজোমিটার লাগিয়ে দাও তাহলে খানিক দূর উপরে উঠে যাবে, সেটাকেই তুমি বলছো পি বাই গামা, তার প্রেসার হেড। আর তার মধ্যে যে ভ্যালোসিটি আছে সেই ভ্যালোসিটির জন্য আর খানিক উঠে যাবে, সেইটুকুর নাম হচ্ছে ভি স্কয়ার বাই 2ic। তো এই সব তিনটাই যখন যোগ করবো তখন তাকে আমরা বলছি টোটাল এনার্জি হেড লাইন, অথবা টোটাল এনার্জি লাইন, এনার্জি গ্রেড লাইন। আর এই যে জাস্ট পিজোমিটার বসানোর পরপরই এই প্রেসারের জন্য যেটা করছিল তাকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেড লাইন। হাইড্রোলিক মানে হাইড্রো, হিউডোর মানে ওয়াটার, সেটা জানো, তার মানে পানির জন্য যেটুকু সেটাকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। আর সেই পানির সাথে আবার ফ্লোর জন্য যে ভ্যালোসিটি তার মধ্যে আছে, ভ্যালোসিটি ভি স্কয়ার বাই 2ic, সেটা যোগ করে দাও যদি, তাহলে তুমি পাবা টোটাল এনার্জি গ্রেডিয়েন্ট, এনার্জি হেড, যে হেডের জন্য যে লাইন সেটা এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। তার মানে এখন তোমরা মনে হয় মোটামুটি বুঝছো যে এটা হাইড্রোলিক গ্রেড লাইন কোনটা, গ্রেডিয়েন্ট লাইন, আর তারপরে কোনটা এনার্জি গ্রেডিয়েন্ট লাইন কোনটা। তার মানে এই তিনটেই যখন যোগ করবা তখন তাকে আমরা বলছি এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। আর যখন দুইটা যোগ করছি তখন তখন আমরা দুইটা নয়, প্রেসার হেডটাকে যখন এই দুইটা মিলে যে এইখানে আর একটা গ্রেড প্রেসার হেড বরাবর আরো টিউব তুমি এখানে বসাতা, সেখানে কিন্তু এই যে পর্যন্ত উঠতে দেখতেছে এই পর্যন্ত উঠছে, তারপরে এই পর্যন্ত উঠছে, যোগ করে দাও, সেটাকে যেটা পাবা সেটাকে বলছে প্রেসার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। তো এইটা এক সেকশনে হচ্ছে ছোট আর একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে সম্ভবত এগুলো পড়ানোর কথা, তো এইখানেও আছে। আর তারপরেও তুমি যখন দেখবা যে লাইক এখানে তুমি এলিভেশন হেড যোগ করলা, তারপর প্রেসার হেড যোগ করলা, তারপরে একটু ভেলোসিটির জন্য আরেকটু যেটুকু উঠছে সেটাও যোগ করলা, এই তিনটা যোগ করার পর করলে এখানে আবার সেকেন্ড পয়েন্টেও তুমি এই তিনটা যোগ করলা এক্সিটে।
তো এখন দেখো যে এন্ট্রিতে যেই এইখানে যে এনার্জির পয়েন্ট ছিল, যে এনার্জি ছিল এই পর্যন্ত, হ্যাঁ, আর এক্সিটে গিয়ে যোগ করে দেখো যে এনার্জি, টোটাল এনার্জি, এনার্জি গ্রেড লাইন কোন জায়গায়, এই জায়গায় দেখছো খেয়াল করে। তার মানে এই পয়েন্টে এইখানে ছিল আর এই পয়েন্টে এইখানে আছে, তাহলে এদের মধ্যে কমে গেছে, তাই না? সেই কমাটা কি, সেই কমাটাই আসলে তো এনার্জি যদি এইখানেও যা ছিল, ওই যে কন্টিনিউটি ইকুয়েশনের কথা যদি চিন্তা করে, প্রত্যেকটা জায়গায় সমান থাকার কথা, তাই না? ডিসচার্জ তারপর এনার্জিও যদি বলো, যদি কোনো লসই না হতো এনার্জি, টোটাল এনার্জি, তাহলে এনার্জি গ্রেড লাইনের অবস্থা কি হতো, এরকম বাঁকা হয়ে না গিয়ে এইখানেও যা ছিল এইখানেও তা থাকতো, এইখানেও তাই থাকতো, তাহলে এটা এরকম সমান লাইন হতো, একেবারে কনস্ট্যান্ট একটা লাইন হতে যেত। কিন্তু তা না হয়ে তুমি যদি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করো, যে বার্নৌলিস এনার্জি ইকুয়েশনে যে এক্সপেরিমেন্ট করা হয়, সেটাও যদি করো, তখন দেখবা যে এই পাইপের মধ্যে এখানে ছিল প্রথমে, তারপর আস্তে আস্তে কমতে কমতে গিয়ে এখানে গিয়ে এই পাশে থামছে। তার মানে এখানে এটা ছিল আর এখানে এই পর্যন্ত আসছে। এই যে লসটা, এটাকে আমরা বলছি হেড লস। তার মানে এইচ এই হেড লস টুকু যদি যোগ করে দাও, তখন তুমি বলতে পারবা এই এনার্জি আর এই এনার্জি এখন সমান। তো সেই হেড লসটাই আমরা এতক্ষণ বের করার চেষ্টা করলাম পাইপের ভিতর দিয়ে। তা এখন মনে হয় বুঝতে পারছো যে এই হেডে আমি পাঠালাম, কিন্তু গিয়ে দেখো যে এই পরিমাণ হেড তার লস হয়ে গেছে। সেই লসটাই আমরা এখন বের করতে চাইলাম, তাহলে আমরা ওইভাবে সিস্টেম করেই পাঠাবো যাতে লস গুলা মিনিমাইজ করা যায়, অথবা পাইপ চেঞ্জ করবো, যে মোর স্মুথ পাইপ দেই, তাহলে এটা আমরা চেঞ্জ করতে কি বলে ম্যানেজ করতে পারবো। তো জাকির, তোমরা কি বুঝতে পারছো নাকি? জি স্যার। কারণ ওই ক্লাসে কিভাবে পড়িয়েছে আমি তা জানি না, কিন্তু এখন তো বুঝতে পারছো যে হেড লসের কনসেপ্ট কি, এই পাইপ ফ্লো পড়ার দরকার কেন। কারণ এই পয়েন্টে যে লস আছে, তুমি গিয়ে এই পয়েন্টে যে পরিমাণ এনার্জি ছিল, গিয়ে দেখো যে এই পরিমাণ লস হয়ে যায়, এটা একেবারে ন্যাচারাল লস। তো সেইটার নাম হেড লস, সেইটাই বের করা আমরা শিখলাম এই 2-3টা ক্লাস ধরে। আমরা ওই হেড লস কাউন্ট করা শিখলাম। তো হেড লস আমরা বের করতে পারলে, এই সাথে যোগ করে দিলেই আমরা কিন্তু এই পয়েন্টে আর বাকি এনার্জি কতটুকু আছে, কিরকম অবস্থা আছে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। অথবা এইখানেও আমরা সেই সিস্টেমে আমরা ডিসচার্জ দিতে পারবো, প্রেশারটাকে রেগুলেট করতে পারবো, এনার্জিটাকে। তো এইগুলাই বলা আছে যে এখানে আরেকটা ছবিতে বলছে যে এইটুকু এলিভেশন। আর তারপর আবার আরেকটা জিনিস খেয়াল করো, যে সবসময় এইগুলা একটু ছোট ছোট জিনিস খেয়াল করবা, যে এটা কি আদতে সেন্টার লাইন থেকে দাগটা টানা, নাকি এই পয়েন্ট থেকে টানা, নাকি কোন জায়গা থেকে আমার এই প্রেশার হেড কাউন্ট করবো। এখানে দেখো সেন্টার লাইন থেকে সে ছবি আঁকছে, হ্যাঁ। তো এই ছোট ছোট জিনিসগুলা মানে খেয়াল রাখবা, না হলে ছোট জিনিসের জন্য দেখা যায় যে পুরোটাই ভুল হয়ে যায়, যে এটা কি সেন্টার লাইন থেকে কাউন্ট করছে নাকি কোন জায়গায়। অনেকে হয়তো দাগ টেনে দিল এর সারফেস থেকে এইটুকু, তো তখন হয়তো হলো না। এই এলিভেশন হেড, তারপরে দেখো এখানে চলে পি বাই ওয়াই, যেটা বলো গামা বলো যাই বলো সেটা। তারপরে সেটার জন্য যে ওয়াটারের যে হেড, সেটাকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। সবসময় যে ওয়াটারের সাথে হাইড্রো মানেই তো ওয়াটারের সাথে রিলেটেড ওয়ার্ড, সেই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলছে, আর এটা হচ্ছে টোটাল এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। তো এই হলো এনার্জির কথা। এর মধ্যেও তাই বলা আছে, when water flows through a long pipe it causes some pressure head at all sections। সব জায়গায় একটা প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ইন্টেন্সিটি ডিক্রিজেস along the flow। ফ্লোর সাথে সাথে কি হয়, প্রেসারটা কমতে কমতে যায়। observed by installing piezometer tubes at several points। ওই যে দুই জায়গায় আমরা দুইটা টিউবের মতো ছিদ্র করে দিলাম, আর তার মধ্যে পানি উঠে প্রেসার হেড দেখা গেল, সেরকম আমরা পিজোমিটার বসে বসে দেখতে পারি। দেখলেই বুঝবা যে এটা কমতে কমতে চলে যাচ্ছে। If the pressure heads of the water at all section of the pipe are plotted to scale as vertical ordinates using the center line of the pipe, center line থেকে তুমি যদি ওইগুলার প্রত্যেকটার রেকর্ড নিয়ে তুমি একটা vertical ordinates scale as vertical ordinates,
a baseline, and if all these points are joined, a straight sloping line will be obtained. তুমি যদি সবগুলো পয়েন্ট নিয়ে নিয়ে যোগ করতে করতে চাও, অনেকগুলো পিসিমিটার তুমি লাগিয়ে দিলে, তাহলে অনেকগুলো পয়েন্ট পাবে, তো যোগ করে দিলে একটা স্লপিং নিচের দিকে নেমে যাওয়া একটা স্ট্রেট লাইন পাবা। দিস লাইন কল্ড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। এরপরে বলছে এনার্জি গ্রেডিয়েন্ট লাইন কি, যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন এর উপরেও, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনের উপরেও distance equal to the velocity head, ওই যে velocity যে head আছে সেটার একটা distance here at each section, and is thus a graphical representation with respect to the selected atom of the total heat or energy possessed by the liquid. তো এই বলার চেষ্টা করলাম, মনে হয় বুঝতে পারছো না? আর এইখানে ওই যে এই জিনিসগুলাই আমরা বলার চেষ্টা করছিলাম। এই ছাড়াও এই যে হেড লস বের করার আরো কিছু ইকুয়েশন আরো বের করে গেছে। আমরা পড়লাম ডার্সি-ওয়েইসবার্গ ইকুয়েশন, হ্যাজেন-পয়জোয়াল ইকুয়েশন, কি পড়লাম। সেসব ছাড়াও আর কিছু ইকুয়েশন দিয়ে গিয়েছে কিছু সায়েন্টিস্ট। সে হচ্ছে ফরাসি একজন সায়েন্টিস্ট। the Cauchy formula, সেইখানে consider pipe whose flows a liquid like the diameter of pipe d, pipe এর diameter যদি d হয় আর তার length যদি L হয়, velocity of fluid v হয়, তো Darcy-Weisbach equation অনুযায়ী আমরা জানি is 4L by d square by 2h v square এর মান যারা বের করার চেষ্টা করছে, সেখানে v সমান c root r/s, সেখানে ওই যে এই ইকুয়েশনটাই বসিয়ে জাস্ট একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে গেছে, r এর মান d/4, সেটা এইগুলা বসিয়ে জাস্ট একটা v সমান c root r/s এটা বের করার চেষ্টা করছে। The formula for velocity of flow in terms of a hydraulic radius of a conduit, hydraulic radius এর সাপেক্ষে একটা velocity বের করার চেষ্টা করছে, সেটাকে আমরা বলছি যে conduit and slope of the energy gradient is called the Cauchy formula, এটাকে বলে Cauchy formula বলছে, বুঝতে পারছো? তার নাম অনুযায়ী এই একভাবে তুমি alternate forms of পাইপের ভিতরে কি মেকানিজম হয়, তার ভেলোসিটি কিরকম হয়, তার জন্য একটা ফর্মুলা তারা ডেরাইভ করছে। আর ম্যানিংস এর ফর্মুলা নামে আরেকটা ফর্মুলা আছে, আমার মনে হয় যে ওপেন চ্যানেল ফ্লোতে স্যার এই কথা বলার কথা, তাই না? তুমি যে শুনছো স্যারের ক্লাসে এটা মনে করতে পারো? জি স্যার। জি স্যার। এই ক্লাসে কিন্তু ম্যানিংস এর কথা বলেছে, তো সেটা একটা ইকুয়েশন, সেটাও একটা অল্টারনেট ফর্মুলা হতে পারে পাইপ ফ্লোর জন্য। পাইপ ফ্লো বলতে আমরা বোঝানোর চেষ্টা করছি সেখানে মূলত লস কি, তারপর তার মধ্যে ভ্যালোসিটি কিরকম হবে, সেটাকে একটা এক্সপ্রেশন আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সেটাই ম্যানিংস এর ফর্মুলাও তাই করার চেষ্টা করছে। এখানে হেড লস এর ইকুয়েশন আছে যে KL/D⁴M V⁴N, এইটা তো আমাদের সেই জেনারেল ইকুয়েশনটা, তাই না? বেস ফর্মুলা আমরা প্রথমেই বের করছিলাম। তো এটা কি সেটাও আমরা জানি, একবারে প্রথম দিকে যে আমরা ফর্মুলা ডেরাইভ করলাম সেটা। তো সেই ইকুয়েশনের মধ্যে তুমি জাস্ট ওই যে বললাম এমপিরিক্যাল ইকুয়েশন গুলোর জন্য তুমি m এর মান একটা দাও, n এর মান দাও, দিয়ে সেখানে ভ্যালুগুলো দিয়ে সেটা একটা ফর্মে আনার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে যদি এই নিজের রাফনেস কোএফিসিয়েন্ট এখানে বলছে জাস্ট ম্যানিংস এর n বলে, এইখান থেকে বের করতে জাস্ট সাজানো আর কি, এটা তুমি নিজেও হাতে করে নিতে পারবা, করে তুমি এক দুইবার লিখলে তুমি বুঝতে পারবা। e সমান এই 1.486 by n ফর ম্যানিং ফর্মুলা, সেটা আর r2/3 is to the power half কি বসানো সেগুলো বসিয়েছে 0.5n by n। তুমি যদি এই ইকুয়েশন ইকুয়েট করো দেখবে যে কিছু একটা বের হয়েছে হেড লস সমান মূলত এই যে 1.486 by n আর 2/3 is to the power half, এটা তোমার মনে রাখা খুব জরুরি ভ্যালোসিটি। যে ম্যানিংস এর ফর্মুলার ক্ষেত্রে v সমান 1/486 by n আর to the power 3 is to the power half। আর তুমি যদি এটাকে SI ইউনিটে নাও, এই 1.486 তখন আর থাকে না, 1/n আর to the power 3 is to the power half এই ফর্মে থাকে। হ্যাঁ, সেটা আরেকটা মানে SI ইউনিটের একটা ফর্মুলা, এটা সম্ভবত ওল্ড ফর্মুলা, সেইভাবে বসিয়ে রাখছে। দুইটা
SI ইউনিটে আলাদা একটা আছে। দিস ইজ কল্ড ম্যানিংস ফর্মুলা ফর হেড লস। তোমরা যদি অন্য কোথাও এমনি সার্চ দিয়ে দেখো দেখবে যে এটা অন্যরকম আরেকটা SI ইউনিট চেঞ্জ করে করছে। আর আরেকটা ভেলোসিটি ইকুয়েশন দিয়েছে হ্যাজেন উইলিয়ামস ফর্মুলা, সেখানে যা C1 আর 2/3 মানে আর 0.63 s to the power 0.54। তো এস হচ্ছে যে ওই যে hydraulic gradient slope, এই যে pipe and slope, এস অফ দ্য এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। এই যে এস যে এখানে সূত্রের মধ্যে এস গুলা ব্যবহার করছে না, C1 4 আর এই যে s to the power z, এই এস কিন্তু আবার এটা একটা স্লপ, বুঝতে পারছো? এই যে এস এই এস কিন্তু স্লপ, এই সব ইকুয়েশনের মধ্যে যে হিসাব করতে গিয়ে একটা স্লপ চলে আসছে আর কি। ধরো d to the power m by n গুণ h f by l, এই যে h f by l জাস্ট আগের লাইনগুলা কি l t to the power m এগুলাকেই সে সাজিয়ে লেখার চেষ্টা করছে h বা h f by l, কারণ এই যে v টাকে ওই পাশে পাঠিয়ে দিল আর কি, ধরো v টাকে ওইটাকে বসিয়ে দিলে h f by l এরকম ফর্মে আসছে। তার মানে তোমরা স্লপের ধারণাটা কিভাবে ব্রেইনে ঢুকে রাখছো আমি জানি না। এটা হচ্ছে লেন্থের সাথে কোনো জিনিস বাড়তে বাড়তে গেছে অথবা কমতে কমতে আসছে, এরকমই তো নাকি? যাকে তোমরা কি আছো না? স্যার তো এই যে হেড লস মানে এনারিক গ্রেডিয়েন্ট যে বলে, তুমি যে স্লপটাকে বলে, আমরা ট্যান থিটা সমান মানে কি বলি যে লম্ব বাই ভূমি, ভূমির সাথে ওই যে কি বলে এটা স্লপ তো না, এম এর মান, সেই স্লপটা আসলে কি যে লেন্থের সাথে তোমার ওই হেড লসটা আমাদের পাইপের ক্ষেত্রে যে এই যে এই ছবিটাই যদি দেখো যে এইটা ধরো এখান থেকে এইটুকু এল লেন্থের একটা পাইপ, তার সাথে তোমার এই যে হেড লসটা কতটুকু হতে হতে গেছে, তার মানে এইচ এল ভাগ ওই ওই তোমার যদি লেন্থ বলো পার ইউনিট লেন্থে এটা এই হেড লসটা কতটুকু হতে হতে যাচ্ছে, এটাই তো তার গ্রেডিয়েন্ট, তাই না? এটা তার স্লপ। সেই স্লপের কথাই এখানে বলতেছে যে এই যে এস, একে আবার তোমরা বলে বসো না যে এটা স্যার পাইপের স্লপ, এটা অমুকের, সেটাই বলার চেষ্টা করতেছে যে এখানে the equation express the velocity of flow in terms of diameter d of the pipe and slope h of the energy gradient line। ওই যে টোটাল এনার্জি যে গ্রেডিয়েন্ট একটা লাইন বলতেছো এনার্জি গ্রেডিয়েন্ট, সেইটাকেই বলতেছে যে সেইটা হচ্ছে এই এস এর মান, বুঝতে পারছো? তার মানে এইখানে হচ্ছে ফর্মুলা ড্রাগ করছে, সেখানে কিন্তু ওই এস টা বলতে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বলতো যে ম্যানিংস এর এই এস টা কোন এস, তুমি বললা যে স্যার পাইপের ওই বেড স্লপ অথবা অমুক তমুক। অনেকে হ্যাঁ বলে যে বেড স্লপ, পাইপটা যেভাবে এই করা যে অ্যাঙ্গেল বাঁকানো আছে সেটার অ্যাঙ্গেল এটা, স্যার আসলে সেটার অ্যাঙ্গেল এটা না, সেটার সাথে হতেও পারে নাও পারে, কিন্তু এটা মূলত ওই এনার্জি যে গ্রেডিয়েন্ট, তিনটা এনার্জি যোগ করে যেখানে গেল সেইখানে সেই স্টপটা, তার মানে যে লেন্থের সাথে সাথে হেড লসটা যে হতে হতে যাচ্ছে সেটা সেই স্লপটা। আর এখানে উইলিয়ামস এর একটা ইকুয়েশন আছে, তো সেই ফর্মুলা ভি সমান সি রুট আর এস, ম্যানিংস এর ফর্মুলা ভি সমান এটা আর 2/3 is s to the power half, হ্যাজেন উইলিয়ামস ফর্মুলা আছে আর একটা, এগুলোকে বলে অল্টারনেট পাইপ ফর্মুলা। আর এখানেও যদি তুমি দেখো ম্যানিংস এর যে বলার চেষ্টা করছিলাম যে শাজির ইকুয়েশন এখানে আছে, আর এই পাশে দেওয়া আছে ম্যানিংস এর ইকুয়েশন ভি সমান 1/n আর 2/3 s to the power half, সেটা হচ্ছে এসআই ইউনিটে যদি বলো তাদের ইউনিটে যে ফিক্স কিউ সমান তখন কি বের হবে কিউবিক মিটার পার সেকেন্ড। আর কি কি ইউনিটে হতে হবে সেগুলো এখানে বলা আছে যে ভি এর মান যদি মিটার পার সেকেন্ডে হয়, হাইড্রোলিক রেডিয়াস যদি মিটারে হয়, then if the friction slope meter per meter, then you can write this in this form v equal 1/n r 2/3 s to the power half, and you will get the discharge in cubic meter per second. তো এই যে ইকুয়েশন গুলো আমরা শিখলাম, সেখানে কিন্তু আমরা ভেলোসিটিও বের করতে পারি একটা স্টেজে, এবং লস তো বের করতে পারি, সাথে আমরা ভেলোসিটি বের করতে পারি। তো সেই ভেলোসিটিকে আমরা যদি এরিয়া দিয়ে গুণ করি তাহলেই আমরা ডিসচার্জও পেয়ে যাব। তো সেই এইখানে ডিসচার্জ পেবে, এখানে ভেলোসিটি আছে, তো সেইখানে কিউ সমান এই ভি, সেই এ আর এই ভেলোসিটির মান ভি সেটা লিখছে আর কি। দেন ইউ অলসো ক্যান কনসিডার as this
দিস ওয়ান যে অন্য যদি ইউনিট নাও ধরো এটাকে যদি বলো যে ফিটে তুমি কনভার্ট করলে ফিট পার সেকেন্ড আর রেডিয়াস ইন ফিট, then you will get this equation. And same is for this one also. Manning's equation are detailed both Irish engineer Robert Manning presented the formula. So এই যে আমি যদি বলি যে কয়েকটি ইকুয়েশন যদি মনে রাখতে চাও, এটা একটা ইকুয়েশন v1 1.49 by n r230 to the power half, অথবা v1 SI unit যদি if you talk about a SI unit, then you also can use it as v equal 1 by n r230 to the power half, then you will get the velocity in meter per second and the discharge in cubic meter per second. তো এই ইকুয়েশনটা একটা খুব জরুরি ইকুয়েশন। তুমি যদি বলো সেজি ইকুয়েশনটাও ভালো, কিন্তু ম্যানিংস এর ইকুয়েশনটা বেশি লাগে, অনেক কাজে লাগে, যার একটু সবার জন্যই লাগার কথা। আর এই লসের একটা ইকুয়েশন আমরা পড়ার চেষ্টা করছিলাম যে এই সেফ সমান এফ এল বাই ডি ভি স্কয়ার বাই টুয়াইস সি, ওই ইকুয়েশনটা খুব জরুরি। এইগুলা তুমি যদি সারা জীবন মনে রাখতে চাও, দুই একটা ইকুয়েশন, এইগুলা ইকুয়েশন তুমি যদি মনে রাখো তোমার যে কোনো কাজে লাগবে আর কি। পাইপ ফ্লো বলো, দেন তুমি ওপেন চ্যানেল ফ্লো বলো, অথবা ল্যাবরেটরিতে বলো, সেখানে তুমি কাজে লাগাতে পারবা। এইখানে জাস্ট ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর সেগুলাই আরো ডিটেল বলার চেষ্টা করছে, রিলেটিভ রাফনেস কি সেটা বলছে। তো মোটামুটি আমরা আর একটু শেষের দিকে চলে আসতেছি। তোমরা কি আমার সাথে আছো নাকি হারিয়ে গেছো? আছি স্যার। আচ্ছা, তুমি এটা কথা বলো, তোমার নাম কি? আমি তো তাও জানি না, দাঁড়াও আমি দেখে নিই। তোমার নাম কি? তুমি যে স্যার নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা, আচ্ছা। তো নাসরিন, তো মোটামুটি তো একটা ধারণা পাইছো নাকি? বুঝতে পারছো যে এই পাইপ ফ্লো যে অনর্থক পড়ার বিষয় নয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাজ এন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এন ফুড ইঞ্জিনিয়ারিং টু। এটা তো বুঝতেই পারছো নাকি? জি স্যার। তো এরকম যদি তুমি মাঠে ধরো বিএডিসি তে তুমি চাকরি করো, তাহলে তুমি গেলা ফিল্ডে সাবমার্সিবল পাম্প বসাতে, এই কি বলে সাবমার্সিবল করতেছি যে সাবসারফেস, যে ওই যে রাস্তার ধারে যে একটা পাইপ কালার করে করে উঁচু করা, ওর নিচে কিন্তু মাটির নিচে পাইপ সিস্টেম আছে, তার ভিতর দিয়ে ওয়াটার সাপ্লাই দেওয়া জমিতে। তো তোমাকে বললো, তুমি দেখলা যে লসও জানো না, তুমি অন্য কিছু জানো না, দেন ইউ উইল বি ইন ট্রাবল। সেইখানে তুমি হেড লস গুলা তুমি প্রপার মেজার নিতে পারবা যে এখন আমি কি করতে পারি, অথবা তার মধ্যে ভ্যালোসিটি মাপার বুদ্ধিও তো তুমি এই চ্যাপ্টার থেকে পাচ্ছ, যে কিভাবে ভ্যালোসিটি বের করতে হয় বিভিন্ন সূত্র থেকে, একটা ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন কিভাবে বের করতে হয় তাও তুমি বের করতে পারবা, বিভিন্ন দূরত্বের ভ্যালোসিটি নিয়ে তুমি একটা ডিস্ট্রিবিউশন বানিয়ে ফেললাম, তাই তো? এরপরে আমরা মেজর লস নিয়ে বেশ কিছু কথা বলার চেষ্টা করলাম, দেন উই আর গোইং টু টক অ্যাবাউট মাইনর লস। মাইনর লস নিয়েও আমরা মোটামুটি একটা আইডিয়া অলরেডি দিয়ে ফেলছি, মাইনর লস কেন হয়, তারপরে বিভিন্ন ধরনের মাইনর লস গুলার কথা আমরা বলেছি, যে একটু বাঁকা করে ফেললাম, যে লসেস ডিউ টু দ্য লোকাল ডিস্টারবেন্স, সাময়িক একটা ডিস্টার্ব করার মতো অফ দ্য ফ্লো, সাচ এজ চেঞ্জেস ইন ক্রস সেকশন, হয়তো তুমি পাইপের ক্রস সেকশন চেঞ্জ করে ফেললাম, ওটা থেকে ওই যে টেপারিং করা শিখছো না যে ইসের ক্লাসে, ওয়ার্কশপ ক্লাসে, সেরকম তুমি একটু ছোট করে ফেললা, তোমার দরকারে আমার ডিসচার্জ এত দরকার না, অথবা আমার এই জিনিসটা এরকম দরকার, আমার ভ্যালিসিটিটা এখানে বাড়ানো দরকার, তাহলে একটু এরিয়া একটু কমাই দেয়, এরকম ধরনের জিনিস। তো সেই ক্ষেত্রে তুমি একটা কিছু বানালে, দেন প্রজেক্টিং গ্যাসকেটস আর এলবোস আর ভালভস একটা লাগাই দিলাম, সিমিলার আইটেমস ধরো লাগিয়ে দিলাম। তারপরে ফর ভেরি লং পাইপের যদি বলো, এই যে মাইনর লস গুলা এত বেশি সিগনিফিকেন্ট হয় না, খুবই কম এর ইফেক্ট, এই যে লং পাইপ সেখানে এটা আর এত বেশি ইফেক্ট ফেলে না, ইন কম্পেয়ার টু ফ্লুইড ফ্রিকশন ইন দ্য লেন্থ কনসিডার্ড। ওই ফ্রিকশনের তুলনায় এইটা মাইনর লসটা অত বেশি ইসা হয় না, কিন্তু ছোটখাটো হলে তোমাকে আবার কনসিডারে নিতে হবে ভালোভাবে।
তো এইখানে বলছে যে কি কজ টাইপস এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। আর এর ক্যালকুলেশন আছে বিভিন্ন, যে গেট লাগালে সেখানে কিরকম হবে, এন্ট্রিতে কেমন, এক্সিটে কেমন, এইসব জিনিসের জন্য আমার মনে হয়েছে হালকা 1-2 লাইন করে পড়ে, আর আর বেশি ডিটেল পড়ার দরকার নেই, জাস্ট 1-2 লাইন পড়লা আর সাথে ওই ইকুয়েশন গুলা মনে রাখলাম। ছোট ছোট ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলা মনে রাখলা। এবং তোমার পরীক্ষায় যদি কোনো চাপ দেয় যে মাইনর লস গুলা ক্যালকুলেট করে ফেলো ওই পাইপের মধ্যে, তুমি তখন সেই সূত্র দিয়ে দিয়ে যে একটা গেট থাকলে এই ইকুয়েশন, ভ্যালোসিটিটা এই হলে এই ইকুয়েশন, অথবা একটা বাঁকা করলে তার এই ইকুয়েশন হয়, এক্সিটে গিয়ে এই ইকুয়েশন, ওই ইকুয়েশন গুলাতে বের করা শিখে সবগুলো একসাথে যোগ করে দিলেই তুমি টোটাল মাইনর লস পাবা। সেটা যদি ফ্রিকশন লসের মেজর লসের সাথে যোগ করো তখন টোটাল লস পেয়ে যাবে। তো এই জিনিসগুলা আরো ডিটেল দেখানোর জন্য যে 1-2 লাইন পড়লাই এবং তার সাথে ইকুয়েশন আছে সেটা পড়ার জন্য আমি অলরেডি একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি। জাকির কি তোমাদের দিয়েছি কিনা আমি জানি না। আমি একটা গুগল ক্লাসরুম খুলেছিলাম, সেখানে আমি ম্যাটেরিয়ালস গুলো আপলোড করে দিয়েছি। আমি আমার এই প্রেজেন্টেশনের স্লাইডও দিয়েছি। আমি একটা বই থেকে তোমাদেরকে একটা চ্যাপ্টার দিয়েছি, সেটা হচ্ছে যে ফ্লো থ্রু পাইপস নামে একটা চ্যাপ্টার আছে, টেক্সট বুক অফ ফ্লুইড মেকানিক্স, সেটা আর কে বানসল নামে একজন ভদ্রলোক, উনি ইন্ডিয়ান রাইটার, একটা বই টেক্সট বুক অফ ফ্লুইড মেকানিক্স নামে, সেই বইয়ের 11 নম্বর চ্যাপ্টার আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে আছে ফ্লো থ্রু পাইপস। আর কিছু জিনিস, আর একটু জিনিস হয়েছে জাকির আরেকজন জিজ্ঞেস করছিল যে রেনল্ডস নাম্বার, তারপর অনেক জিনিস এরকম ছোট ছোট এক্সপ্লেনেশন গুলা মোটামুটি ওই বইয়ের 10 নম্বর চ্যাপ্টারে আছে। টার্বুলেন্ট ফ্লো নামে একটা চ্যাপ্টারই আছে। তো টার্বুলেন্ট ফ্লোর সাথে রিলেটেড বিভিন্ন জিনিস তার মধ্যে আরো ডিটেল এক্সপ্লেইন করা আছে। তো আরেকটা জিনিস আমি একটু বলি, এক একটা বইয়ের মতো করে এক একটা এক্সপ্রেশন ডিরাইভ করে, তো কিছু জিনিস হয়তো পার্থক্য থাকতে পারে। আমি হয়তো স্লাইডে পড়িয়েছি একরকম, আবার ওর মধ্যে হালকা একটু ভেরিয়েশন থাকতে পারে। সেটাকে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, সায়েন্সের মানুষ হিসেবে সেইভাবেই তুমি ইন্টারপ্রিট করো যে ওইটা খানিক কি জন্য চেঞ্জ হয়েছে, হয়তো 19-20 করা, কেউ একভাবে উপস্থাপন করেছে আরেকজন আরেকভাবে, এইটুকু মূল বেসিক জায়গাতে ওরকম কোনো ভেরিয়েশন নাই। তো ওইখান থেকে পড়ে নিও, পড়ে আর সূত্রগুলো শিখে নিও, ওইখানে কিছু প্রবলেমও আছে সেটা তুমি শিখবা, এটাই আমি এক্সপেক্ট করতেছি। তোমরা এটা, আর আমি ওই সূত্রগুলা দেখাতে চাই না, সূত্রগুলো যদি দেখতেও চাও আমার মনে হয় যে এইখানে তোমরা তো এটা মনে হয় দেখতে পাও না, আমি যে এখানে আছে ধরো আর একটা জিনিস একটু দেখে। আর মূলত আমি সাজেস্ট করবো যে এই বইটা থেকে প্রবলেম গুলা করার জন্য, কারণ পরীক্ষা আসে প্রবলেম অথবা এখানে যত প্রবলেম আছে সেগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের অনেকটাই কাভার হয়ে যাবে, যে মাইনর লস, ফ্রিকশনের জন্য লস, আর পাইপ নেটওয়ার্কের জন্য যেটুকু সেটা কাভার হয়ে যাবে। তো মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, আমি বইটা এখন নিউ শেয়ার নাও শেয়ার, আচ্ছা এইটা একটা। তো আমি মূলত ওই কথাটা বলার চেষ্টা করলাম এই কারণে, কারণ এইখানে লস কিন্তু ইকুয়েশন ওই ডার্সি ওয়েসব্যাক ইকুয়েশনই যদি বলো সেটাই, এই যে এখানে দেখো সেটাই কিন্তু প্রমাণ করছে। এইচএফ সমান 4FL ভি স্কয়ার বাই 2IC ডি, বুঝতে পারছো? FL বাই ভি স্কয়ার বাই ডি এরকম ভাবে ছিল, সেটাকেই জাস্ট সাজিয়ে ওয়েটেড পেরিমিটার দিয়ে সাজিয়ে এই ফর্মে নিয়ে আসছে। তবে এই যে ফর্মটা এইচএফ সমান 4FL বা ভি স্কয়ার বাই ডি 2IC, এই ইকুয়েশনটাই কিন্তু মোস্টলি ইউজ করা হয়। তোমরা যদি বলো যে ইকুয়েশন কোনটা ইউজ করা হয় হয়তো ফিল্ডে কাজের ক্ষেত্রে কিংবা অন্য কোথাও, মোটামুটি এই ইকুয়েশনটা মোস্টলি ইউজ করা হয়। সেখানে ওয়েটেড পেরিমিটার আছে, সেটাকে এর মধ্যে দিয়ে ইকুয়েশনটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করছে। কিন্তু আমরা যেভাবে পড়েছি সেটা একেবারে ভেরি বেসিক ফর্মে পড়েছি, যে তার মধ্যে আর অত কিছু ঢোকানো হয়নি। তো এইখান থেকেও তুমি এই সূত্রটা মনে রাখতে পারো, এইচএফ সমান FL ভি স্কয়ার বাই 2IC ডি, সেটা এই যে ডার্সি-ওয়েসব্যাক ইকুয়েশন। সামটাইমস ইকুয়েশন ইজ রিটেন অ্যাজ, এই যে এটা এইভাবেও লেখে, তাই বলছি যে এইচএফ FL ভি স্কয়ার, এই যে এ প্রাইম আর 4 আর রো, যে এই কনস্ট্যান্ট গুলাকে, রো কনস্ট্যান্ট গুলাকে একটা এফ এর মধ্যে নিয়ে গেছি শুধু, আর বাকিগুলাকে আলাদা করে ফেলছি। সেই ইকুয়েশনকে এইভাবেও লেখে। এই বইটা থেকে তোমরা
লসের অঙ্কগুলা কিংবা লসের জিনিসগুলো বের করো সেটাও হবে। আর আমার ওই স্লাইড থেকে যদি পড়তে চাও ওইটার ম্যাটেরিয়ালস গুলাও তুমি যদি পাস্টের কোনো ভাই আপুদের সাথে কন্ট্যাক্ট করো সেখানেও তুমি ওইসব জিনিস পেয়ে যাবে আর কি। ওই পড়াগুলা তো দুই রকম বই থেকে পড়ানো। এইটাই আর কি তোমাদের বলার কথা ছিল। তোমরা মোটামুটি ক্লিয়ার তো নাকি আমরা যা পড়তেছি এবং পড়াচ্ছি সে ব্যাপারে, যে আমরা কি পড়ছি স্যার আবার কোথায় নিয়ে গেল? আমি মানে মোটামুটি যেরকম ধরনের ক্রাইসিস ফেস করতে পারো পড়াশোনা করতে গিয়ে সবগুলো আমি বলার চেষ্টা করতেছি। যে এই কোয়েশ্চেন দিকে মনে করলে যে আরে এর মধ্যে 4 আছে কিন্তু ছাত্র পড়াইছে 4 নাই, তো সেটা পড়ার জন্য তুমি যদি টার্বুলেন্ট ফ্লোর ওই চ্যাপ্টারটা একটু দেখো, 10 নাম্বার চ্যাপ্টার, দরকারে ওই 10 নাম্বার চ্যাপ্টারও আমি আপলোড করে দেবো তোমাদের জন্য, তোমরা পড়ে নিলাম। অথবা গুগলে সার্চ দিলে পুরো আস্ত বই পেয়ে যেতে পারো, যদিও এটা বই ওইভাবে ডাউনলোড করা এটা ব্যাড ইল প্র্যাকটিস, কিন্তু তুমি পেয়ে যাবে। কিন্তু ওই বই আমি দেখছি যে বই পুরাটাই আছে, টেক্সট বুক অফ ফ্লুইড মেকানিক্স নামে, আর কে বানসালের যে বই সেটা তুমি ফুলি পাবা পিডিএফ ফর্মে, অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে আপলোড করা আছে। পাইপ ইন সিরিজ এন্ড কম্পাউন্ড পাইপস। আর এখানে আরেকটা জিনিস আছে যে যদি ডিসচার্জ কেমন হতে পারে অথবা ভ্যালোসিটি কেমন হতে পারে পাইপ যদি সিরিজে থাকে এবং কম্পাউন্ডে থাকে, সেটাও এই চ্যাপ্টারের মধ্যে তুমি পেয়ে যাবা। আর আরেকটা টপিক আছে, তোমরা এই জিনিসগুলো আর পড়ি আর আমি সময় করতে চাচ্ছি না, কারণ ওইগুলো তোমরা নিজেরাও একটু দেখে নিলে খুব কঠিন কিছু না, পারবা না এরকম না। আমি জাস্ট মূল ইকুয়েশন গুলা যেটা বলার সেটা বলার চেষ্টা করলাম যাতে তোমাদের জন্য পরিষ্কার হয়। এরপরে পাইপ ইন সিরিজ এন্ড কম্পাউন্ড পাইপস, এটাও খুব বেশি পড়ার দরকার নেই, হালকা একটু তুমি পড়ে রাখলা, কারণ অনেক সময় হয় কি যে আমার ব্রেনে কোনো আইডিয়াই নেই, আমি পড়তে নিষেধ করতাম কিন্তু পড়তে বলতেছে অ্যাটলিস্ট যেন তোমার আইডিয়াটা থাকে যে পাইপ যদি সিরিজ কানেকশনে থাকে এন্ড কম্পাউন্ড পাইপসে থাকে তাহলে কি হয় ব্যাপারটা অল্প একটু পড়ে রাখলাম প্রথম দিকে, জাস্ট বেসিক আইডিয়ার মতো। এরকম না যে খুব ডিটেল পড়া লাগবে না, জাস্ট বেসিক আইডিয়ার মতো পড়ো। আদারওয়াইজ আমাদের এটা পড়তে গেলেও অনেক লম্বা পড়াশোনা করতে হবে, সেই জন্য আমি কিছু জিনিস স্কিপ করার চেষ্টা করছি। আর আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পাইপ নেটওয়ার্ক। পাইপ নেটওয়ার্ক নিয়ে আমি একটু কথা বলবো, এইটা একটু তোমাদের মনে আলাপ করে দিই। তো পাইপ নেটওয়ার্কের নাম কি শুনছো তোমরা? পাইপ নেটওয়ার্ক কি, কিরকম কি, সেগুলা তো মোটামুটি নাম শুনে একটা আইডিয়া পাওয়ার কথা যে পাইপ নেটওয়ার্ক কি। তোমরা মনে হয় এই চ্যাপ্টার দেখতে পাচ্ছ না? এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো পাইপ নেটওয়ার্ক কি? পাইপ নেটওয়ার্ক হচ্ছে যে ইন্টারকানেক্টেড সিস্টেম অফ পাইপস। ধরো ওয়াসা পানি সাপ্লাই দেয়, বিভিন্ন লুজ, বিভিন্ন কানেকশন, বিভিন্ন রকমের এরকম দিয়ে সাপ্লাই দিচ্ছে। The pipe network is an interconnected system of pipes forming several loops or circuits. এই যে পাইপ এদিক থেকে ওদিক নিয়ে ওই দিক থেকে সেদিক নিয়ে, এটা কিন্তু একটা লুপস অথবা সার্কিটের মতো, যেরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছো না নেটওয়ার্ক, ওইরকম লুপস অর সার্কিট সেটা ফর্ম করে। সেটা তো তোমরা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি পড়ো সেখানে কিন্তু লুপস আর সার্কিটস এরকম ছিল, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করার বিষয় ছিল। তো the examples of such networks of pipes are the municipal water distribution systems in cities. এর মানে তুমি যদি ওয়াসা কল্পনা করো অথবা তোমার শহরে যদি পানি সাপ্লাই লাইন কল্পনা করো, সেখানে এরকম নেটওয়ার্ক আছে। এন্ড ল্যাবরেটরি সাপ্লাই সিস্টেম, ল্যাবরেটরিতে যদি অনেক সময় ওয়াটার সাপ্লাই দাও সেখানে অনেক সময় এইটার সাথে ওইটা কানেকশন দিয়ে সেইটার সাথে সেটা দিয়ে লুপস এন্ড সার্কিটস কনস্ট্রাক্ট করছে। তো এই পাইপ নেটওয়ার্ক প্রপারলি ওয়ার্কআউট করার জন্য কিন্তু তোমার এই পাইপ নেটওয়ার্ক সম্পর্কে একটা ধারণা থাকা জরুরি। In such system, it is required to determine the distribution of flow through the various pipes of the network. তো এই সিস্টেমের মধ্যে it is required to determine তোমার বিভিন্ন যে ডিস্ট্রিবিউশনের সময় বিভিন্ন পাইপ দিয়ে যে ফ্লো হচ্ছে সেই ফ্লো এই নেটওয়ার্কের মধ্যে কেমন সেটা বের করা খুব জরুরি। The following are the necessary conditions for any network of pipes. তো যখন তুমি পাইপের নেটওয়ার্কের কথা চিন্তা করছো তখন কিছু জিনিস তোমাকে ব্রেনে রাখতে হবে, সেটাই বলার চেষ্টা করছে এই পয়েন্ট গুলাতে, যে এই জিনিসগুলা তোমাকে করতে হবে। সেটা এক হচ্ছে ফ্লো ইনটু ইচ জাংশন মাস্ট বি ইকুয়াল। তুমি যদি জাংশনের কথা বলো যেখানে মিট করছে, যেখানে থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের হয়েছে, সেইখানে
ফ্লো সমান থাকবে প্রত্যেকটা জাংশনে। দিস ইজ ডিউ টু কন্টিনিউটি ইকুয়েশন। তোমরা তো কন্টিনিউটি ইকুয়েশন পড়ছো যে কিউ সমান a1 v1 a2 v2 এরকম বলছে যে বিভিন্ন একটা শর্ত যদি মানে এই শর্তগুলো, তাহলে বলতে পারবো যে বিভিন্ন পয়েন্টে তার কিউ সমান, সেটাই বলছে ফ্লোটার সমান। এরপরে the algebraic sum of head losses round each loop must be 0। তার মানে একটা লুপের মধ্যে যে হেড লস আছে সেটা শূন্য হয়ে যাবে আর কি, যোগ বিয়োগ করলে শূন্য হয়ে যাবে, হয়তো কিছু পাবো আবার এক জায়গায় নেগেটিভ হবে, এই হয়ে সে শূন্য হয়ে যাবে। তার মানে দিস মিনস দ্যাট ইন ইচ লুপ, একটা ধরো লুপ আছে তার মধ্যে the loss of head due to flowing clockwise direction, ফ্লোর জন্য ক্লকওয়াইজ ডিরেকশনে ধরো একটা হেড লস হয়েছে, সেটা ক্লকওয়াইজ ফ্লোর জন্য তখন কি হবে, সেটা সমান হবে, সমান হলে এটা যোগ আর বিয়োগ করে এটা 0 হয়ে যাবে আর কি। আর the head loss in his pipe is expressed as a save সমান r q to the power n. The value of r depends upon the length of the pipe, diameter of pipe and coefficient of friction of pipe. তো আমরা তো ফ্রিকশনের জন্য পড়ছি যে এই যে 4fl d square by a d twice g, সেটা একটা ইকুয়েশন আমরা জানি। সেই ইকুয়েশন থেকে তুমি বাকিটা বের করতে পারো হেড লসের ইকুয়েশন থেকে। এই হচ্ছে পাইপের, আমরা মোটামুটি পাইপের নেটওয়ার্কের ব্যাপার বললাম। সেই নেটওয়ার্কের এই এক্সপ্রেশনটুকু একটু পড়ে ফেলো, আর সেটাই বলছে দিস হেড লস উইল বি পজিটিভ when the pipe is a part of loop and the flow in the pipe is clockwise. আর জেনারেলি পাইপ নেটওয়ার্ক প্রবলেমস আর ডিফিকাল্ট টু সলভ অ্যানালিটিক্যালি। তুমি যদি অ্যানালিটিক্যালি তুমি যদি বের করতে চাও, ক্যালকুলেট করতে চাও, সেটা আসলে একটু ডিফিকাল্ট পাইপ নেটওয়ার্কের সমস্যাগুলো। Hence the methods of successive approximations are used. এই কারণে কি করে, সাকসেশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি একটা পর্যায়ে ট্রায়াল দিয়ে দিয়ে যাওয়ার মতো করে যায়, তা আর ইউজড। Hardy-Cross method is one such method is commonly used. তার মানে তুমি ওই যে ওই অ্যাপ্রক্সিমেশনের জন্য হলেও তোমার পাইপ নেটওয়ার্কের প্রবলেম সলভ করার জন্য Hardy-Cross নামে একটা মেথড আছে। তো এই মেথডটা এত ডিফিকাল্ট কিছু না, তুমি জাস্ট ওই লাইনগুলাই লিখে দিতেছে যে with the assumed values of q the head loss in this pipe is calculated according to equation of mode। এইগুলাই বলতেছে যে ইকুয়েশন গুলা দিয়ে বের করবে এবং কোনটা কিভাবে বের করবে সেগুলা এখানে বলা আছে। তার মানে এই পাইপ নেটওয়ার্কের এই পার্টটা তোমরা একটু ভালোভাবে পড়বা, বুঝতে পারছো? এই যে দুইটা পাতা আর তার সাথে একটা যে প্রবলেম আছে ক্যালকুলেট দ্য ডিসচার্জ ইন এ পাইপ, এই অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিয়ে করবা। এই সলিউশন দেওয়াই আছে, তোমরা এই প্রবলেম সলভ করবা, তাহলে তোমরা পাইপ নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া পাবা। এগুলা পড়ার কারণ হচ্ছে অনেক সময় ফিল্ডে গিয়ে দেখা যায় যে আমাদের বলতেছে যে ইউ আর নট স্মার্ট, তুমি পাইপ নেটওয়ার্ক কিরকম জানো না, কিংবা এটা ক্যালকুলেট কিভাবে করে সেটাও বোঝো না। তো এই বইয়ে যেটুকু আছে এই জিনিসটা পড়ার একটু চেষ্টা করো। হ্যাঁ, পাইপ নেটওয়ার্ক আমি মনে হয় আর এইগুলা নিয়ে এত বেশি ক্লাস করবো না। মূলত এর মধ্যে মাইনর লসের ব্যাপারটা তুমি পড়তে পারো, আর লসের প্রবলেম গুলা, মেজর লসের যে প্রবলেম গুলো আছে সেগুলা করলাম, আর এই যে পাইপ নেটওয়ার্কের প্রবলেম আর ওই সিরিজ আর কম্পাউন্ডের জন্য যেটুকু পড়া একটু সূত্র সহ পড়লাম। এই হলো আলাপ। আর কিছু জিনিস যদি এক্সপ্লেনেশন না বুঝো, ঠিক আগে চ্যাপ্টারের ফ্লোটো পার্টসে, এটা চ্যাপ্টার নাম্বার 11, জাস্ট 10 নাম্বার চ্যাপ্টারে গেলেই তুমি অনেক ছোট ছোট জিনিসের এক্সপ্লেনেশন পেয়ে যাবে। আর বই তুমি চাইলে বই ইন্টারনেটে তুমি ডাউনলোড করতে চাইলে কোনো এক বন্ধুকে বলো, সে ডাউনলোড করে ফেলতে পারবে। আর এই চ্যাপ্টারটা অলরেডি আমি পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। ওই পিডিএফ তুমি এমনি ডাউনলোড করে নিতে পারবে। এটা চাকরি ওইটা একেবারে ইন্টারনেটে আমি গুগলে সার্চ দিচ্ছি, দেখছি এমনি চলে আসে, বুঝছো? এই পুরো আস্ত বই সব। রাইটারের নামটা স্যার? হুম রাইটারের নামটা স্যার? বই রাইটারের নাম হচ্ছে, তুমি বইয়ের নাম হচ্ছে এ টেক্সট বুক অফ ফ্লুইড মেকানিক্স। আমি ওই গুগল ক্লাসরুমে নাম সহ ডিটেইল সহ দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? আমি দাঁড়াও তোমাদের একটু দেখাই গুগল ক্লাসরুম কোথায়। স্যার হুম আমার কাছে বইটা আছে স্যার, আমি দিয়ে দিব এখন। আচ্ছা, তুমি তোমার বন্ধুদের তাহলে একটু শেয়ার করো ওইটা, আর এমনিতে তারা ডাউনলোড করতে পারবে। আর আমি বইয়ের ডিটেইল এখানে লিখেই দিচ্ছি, ওরা যদি কেউ চায়
হ্যাঁ, এই যে এখানে আমি লিখছি, দাঁড়াও আমি তোমাদেরকে দিই, তোমরা যদি এখানে ঢুকো, কারণ এটা ঢুকাও লাগবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দিই তখন ওইখানে আপলোড করতে পারবে। অ্যাসাইনমেন্টের জন্য হলো এটা ক্লাসরুমটাতে ঢোকা জরুরি। এটা কি না, এটাতে না। আচ্ছা, আচ্ছা তোমরা কি এটা দেখতে পাচ্ছ, বুক এন্ড স্লাইড এরকম লেখা আছে না একটা? জি স্যার। দেখতে পাচ্ছি। এটা তোমার বইয়ের নামটা ম্যাট্রিক্স বুক অফ ফ্লুইড মেকানিক্স এন্ড হাইড্রোলিক মেশিনস, বুক বাই আরকে বানসাল, চ্যাপ্টার 11 আর চ্যাপ্টার 10 টা দেখতে পারো। তার মধ্যে ছোট ছোট অনেক জিনিস এক্সপ্লেইন আছে, যারা ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়ো একেবারে অনেক কিছু পরিষ্কার করে বলা আছে। ইউ মাস্ট ফলো দ্য মাইনর লসেস এন্ড ইকুয়েশনস, আমি এখানে লিখেই দিয়েছি কি কি ফলো করা দরকার। তাই মাইনর লসেস এন্ড ইকুয়েশনস, পাইপ ইন সিরিজ এন্ড ইন কম্পাউন্ড কানেকশনস, পাইপ ইন নেটওয়ার্ক যেটা আছে সেটা, এন্ড প্রবলেমস এন্ড লসেস এন্ড পাইপ নেটওয়ার্কের যে প্রবলেম সেটা। তার মানে এখানে মেজর লস তুমি এখান থেকে ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। আর ওই যে ডার্সি যে ওয়েট প্যাকের ইকুয়েশন, সেটাও তারা ড্রাইভ করছে ওই টার্বুলেন্ট ফ্লোর মধ্যে, ফ্লো থ্রু পাইপস এর মধ্যে না। তার মানে 10 নম্বর চ্যাপ্টার খুঁজলেও তুমি ওরকম ইকুয়েশন পাবা, যে কিভাবে সাজিয়ে একটু চেঞ্জ করে লিখছে যে 4FL ভিস্কার বাই 2RT এরকম ভাবে 4 × T, কারণ আমরা প্রমাণ করছি তো হালকা একটু আলাদা আছে, চেঞ্জ আছে। তো এখানে ঢুকলেও তোমরা ডাউনলোড করতে পারো। আর যদি এই লিঙ্কটা আমি মনে হয় ওই জাকিরকে দিছিলাম, তো জাকির তুমি যদি ওই লিঙ্কটা ওদেরকে দিয়ে দাও, ওরা এখানে ঢুকতে পারবে, তার যখন ইচ্ছা তখন তারা ডাউনলোড করতে পারবে। বুঝতে পারছো? তোমাকে মনে হয় এই লিঙ্ক দিয়েছি কিনা আমি জানি না। দাঁড়াও আমি ক্লাসের লিঙ্কটাই দিয়ে দিই। First setting, generate meeting না, এটা ক্লাস। আচ্ছা আমি পরে দিয়ে দিব না, এটার লিংক আমি কোন জায়গা থেকে কপি করব খুঁজে পাই না। জেনারেল কই এটা, ইনভাইট দ্য লিংক। আছে তো এইটা লিংকটা আমি মনে হয় জাকিরকে দিয়ে দিই। জাকির, আচ্ছা জাকিরকে তো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে না, তাই না? তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে কনসাল্ট করতে পারো সব সময়। আর আমি আসলে অনর্থক কথা বলে আর বাড়াতে চাচ্ছি না ক্লাসের ওইগুলা। আমার মনে হয় যে আর বাকিটা তোমরা মনে হয় নিজেরাও হ্যান্ডেল করতে পারবা। আমার মোটামুটি যেটুকু বেসিক ধারণা দেওয়ার জানানো সেটা জানাতে পারছি সম্ভবত। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। আর আরেকদিন সম্ভবত ম্যাথমেটিক্স এগুলা নিয়ে আলোচনা করতে চাইলে করা যায়, তোমরা যদি চাও। আর যদি না চাও তাহলে আমার মনে হয় যে আজকের ক্লাস পর্যন্ত শেষ। আর কোন কোন প্রবলেম করা লাগবে হয়তো আমি অ্যাসাইনমেন্টগুলো সব এই যে হাইড্রোলিক্স এই ক্লাসরুমে তোমরা যদি চোখ রাখো তাহলে আমি অনেক সময় নোটিশ দিতে পারি, সেই নোটিশ অনুযায়ী তোমরা কাজ করো। আর জাকিরের সাথে পার্সোনালি আলাপ তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর জাকির তুমি ফার্স্ট দিনের ক্লাসটা আর আজকের ক্লাসটা একটু আমাকে দিয়ে দিও। আর তোমাদের কি কোনো প্রবলেম হয়েছে মনে হয় আমার ক্লাস করতে গিয়ে? তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কি? তোমাদের কেউ একজন একটু যদি আমাকে বলো, কারণ আমার জন্য তাহলে সুবিধা হয়, কারণ অন্য কোর্স যদি নিতে চাই তখন যেন আমি ওই প্রবলেম গুলো ফেস না করে। তোমরা কি কোনো প্রবলেম ফেস করছো না ঠিকঠাকই ছিল? জাকির, অথবা মোহাম্মদ ইউনুস বই আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কি কোনো মেজর কোনো নাকি আমার কথাই শুনতে পাচ্ছ না? স্যার শোনা যাচ্ছে স্যার।
আচ্ছা, তো হচ্ছে কাহিনী হচ্ছে যে আমার ক্লাসে কোনো প্রবলেম ছিল কিনা, যে তোমরা ক্যাচ করতে পারো না অথবা বুঝতে পারো না অথবা আমার কোনো রং অ্যাপ্রোচ ছিল, কোনো কিছু ইমপ্রুভ করার আছে কিনা, কারণ অনেক সময় আছে যে নেক্সট ক্লাসগুলোতে তাহলে আমি এটা সলভ করার স্যার চেষ্টা আসলে সবগুলা লেকচার এখনো ফুল দেখা হয়নি, মানে দেখা হলে আচ্ছা, জি স্যার কিন্তু মোটামুটি তো আমি যা বলার চেষ্টা করছি সহজ ভাষায় তো, জি স্যার। নাকি কঠিন ভাবে চিন্তা করছো যে কঠিন লাগবে এটা, এরকম তো কিছু না। কারণ আমি গল্প করার মতো করে পড়িয়েছি, কিন্তু এটা পড়তে গেলে হয়তো তোমার কাছে একটু কঠিন লাগতেও পারে, কিন্তু কঠিন না আসলে। তুমি একেবারে সিম্পলি নিয়ে সিম্পলিফাইড ফর্মে নিয়ে, আর তোমাদের যদি কোনো কমপ্লেইন থাকে অথবা ইমপ্রুভ করার জন্য বলো যে স্যার এই কাজ করলে আর একটু বেটার হতো অথবা এটা করলে খারাপ হচ্ছে সেরকম বললে আমার জন্য সুবিধা হয় যে আমি আমার ক্লাসগুলোকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। বুঝতে পারছো? ফিডব্যাকটা পেলে সুবিধা হয় আর কি। আমাদের তো ওই কালচারটা একটু কম, যে অনেক সময় আমিও টিচাররাও নিতে পারে না, আবার স্টুডেন্টরাও লজ্জায় দেয় না, বাট এটা কিন্তু ইমপ্রুভ করার জন্য খুব জরুরি একজনের। কারণ অনেক সময় আছে যে আমি সামনে বসে কথা বলছি, আমি কিন্তু অত কিছু বুঝতেছি না, আমি তুমি কি চাচ্ছ অথবা তোমার কোনটা হলো জরুরি ছিল, হয়তো 5 মিনিটস ব্রেক দিলে তোমার ভালো লাগতো, বাট হয়তো তুমি বলতেছো না, এরকম হয় অনেক সময়। তো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ স্যার।